একটা ভিডিওতে সহবাস কখন করলে বাচ্চা হবে না এবং কখন করলে বাচ্চা হবে দুটো বিষয় নিয়ে একই সাথে আলোচনা করার চেষ্টা করব। আশা করি তাহলে আপনাদের মাঝে যে সমস্যাগুলো ছিল বা এই বিষয় নিয়ে যে প্রশ্নগুলো ছিল বা যে ধারণাগুলো ছিল সেই ধারণাগুলো খুব সহজভাবে আপনারা জানতে পারবেন। গবেষণায় দেখা গেছে আমেরিকান সেন্টার অফ অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি সেখানে একটি গবেষণা হয়েছে এবং সেখানে মূলত বলা হয়েছে যে একজন নারীর যদি মাসিক চক্র 28 দিনের হয়ে থাকে এবং আমরা যদি এভাবে ধরে থাকি যে 25 আমরা যদি বলি যে 28 দিন অর্থাৎ প্রত্যেক মাসে 28 দিনে তার মাসিকটা হচ্ছে, এভারেজে আমরা এটা ধরে নিতে পারি 21 থেকে। সেই ক্ষেত্রে দেখা যায় যে ওভুলেশনের যে বিষয়টি থাকে সেটাকে 21 থেকে 25 দিন পর্যন্ত যদি কারো মাসিকের সময়টি থেকে থাকে এবং সেই ক্ষেত্রে 28 যদি গড়ে হয়ে থাকে, আমরা সেক্ষেত্রে বলে থাকি যে ওভুলেশন মূলত 14তম দিনে হয়ে থাকে। অর্থাৎ যেদিন থেকে মাসিক শুরু হচ্ছে সেদিন থেকে 14তম দিনে এই যে ওভুলেশনের যে সময়টা, এই একটা দিনই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিম্বাণু নিষিক্তকরণের ক্ষেত্রে, অর্থাৎ বাচ্চা গ্রহণের ক্ষেত্রে। অর্থাৎ ওভুলেশনের 14তম দিনে বাচ্চা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। অনেকে এটাকে আবার বলে থাকেন যে ওভুলেশনের হয়তোবা আরও এর পাশাপাশি আরও 2-3 দিন, যদি আমরা 14তম দিন ধরে থাকি তাহলে 13 থেকে 15তম দিন, এই 13, 14, 15 এই দিনে সহবাস করলে সহজে বাচ্চা হওয়া সম্ভব। ইংল্যান্ডের জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিন সেখানে বলা হয়েছে যে সহবাসের ক্ষেত্রে যে দিনগুলোতে সহবাস করলে খুব সহজে বাচ্চা আসবে সেই দিনগুলো মূলত ওভুলেশনের সাথে সম্পৃক্ত। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা যখন বলছি যে ওভুলেশনের 14তম দিন, অথবা আরেকটু সহজভাবে যদি বলে থাকি সেই ক্ষেত্রে মাসিকের মধ্যবর্তী যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে যদি সহবাস করা হয়ে থাকে তাহলে বাচ্চা গ্রহণ সহজ হয়ে থাকে। অর্থাৎ যদি এভাবে বলে থাকি যে 10ম দিন থেকে 20তম দিন বা 21তম দিন যেটা রয়েছে এই 10 দিন, অর্থাৎ একটা মাসিক একজন নারীর শরীরে মাসিক যদি 28 দিনের চক্র হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে 10ম দিন থেকে এই যে 21তম বা 20তম দিন রয়েছে সেই দিন পর্যন্ত, অর্থাৎ এই 10 দিনে তিনি যদি সহবাস করে থাকেন তাহলে তার খুব সহজে বাচ্চা গ্রহণ সম্ভব হয়ে থাকে। পাশাপাশি দেখা গেছে যে জার্নাল অফ হিউম্যান রিপ্রোডাকশন সেখানেও বলা হয়েছে যে সহবাসের ক্ষেত্রে যদি আমরা সময়কে গুরুত্ব দিয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ডিম্বাণু এবং শুক্রাণুর যে সময়টি রয়েছে। অর্থাৎ শুক্রাণু দেখা যায় যে স্ত্রীর জরায়ুতে সর্বোচ্চ 3 থেকে 5 দিন পর্যন্ত থেকে থাকে, এটাকে আমরা অনেক সময় 72 ঘন্টা থেকে 120 ঘন্টা পর্যন্ত বলে থাকি। আর ডিম্বাণুর ক্ষেত্রে এটা শুধুমাত্র 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত হয়ে থাকে, সর্বোচ্চ 1 দিন পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ এই যে 12 থেকে 24 ঘন্টার যে সময়টা রয়েছে এই সময়টাতেই মূলত ওভুলেশন হতে হয় বা ওভুলেশন হলে তখনই আসলে বাচ্চা গ্রহণ করা সম্ভব হয়ে থাকে, সহজ হয়ে থাকে। তাহলে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে যে এই সময়ে যদি কারো সহবাস হয়ে থাকে তাহলে সহজে বাচ্চা গ্রহণ করা সম্ভব হয়ে থাকে। অর্থাৎ সহবাসের ক্ষেত্রে কোন সময়ে সহবাস করলে বাচ্চা গ্রহণ সম্ভব হয়ে থাকে এটা যেমন জানা গেল, আরেকটি গবেষণায় বলা হয়েছে, মূলত WHO একটি গবেষণা, সেখানে খুব সহজভাবে বলা হয়েছে যে কোন সময়টাতে সহবাস করলে বাচ্চা গ্রহণ সম্ভব না। এবং সেখানে বলা হয়েছে একজন মায়ের মাসিক বা একজন নারীর মাসিক যদি 28 দিনের চক্র হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে প্রথম 7 দিন এবং পরবর্তীতে যদি আমরা বলে থাকি 21তম দিন থেকে 28তম দিন পর্যন্ত, এই যে লম্বা সময়টা, এই যে প্রথম মাসিকের প্রথম দিকে এবং শেষ দিকে যে সময়টা, এই সময় সহবাস করলে সহজে বাচ্চা গ্রহণ সম্ভব না, কারণ ওভুলেশন মধ্যবর্তী সময়ে হয়ে থাকে। অর্থাৎ একই গবেষণা হয়েছে বা বিভিন্ন ধরনের গবেষণা হয়েছে, কোনো গবেষণা দেখা গেছে যে কখন সহবাস করলে বা মাসিকের কোন সময় সহবাস করলে বাচ্চা গ্রহণ সম্ভব, আবার একইভাবে গবেষণা হয়েছে যে মাসিকের কোন সময় সহবাস করলে বাচ্চা গ্রহণ সম্ভব না। অর্থাৎ প্রত্যেকটা বিষয় সহজভাবে জানা গেল। আর একটু সহজভাবে আমরা যদি জানতে